এখনো সরকারের ঘোষণার অপেক্ষা আমরা আছি। এটা যদি হয়ে যায় পেয়ার পদ্ধতি প্লাস গণভোট, তাহলে এদেশের জনগণের যে চাহিদা আছে সেটা চাহিদাটা পূরণ হবে। কেন আমরা দুটো দাবি করছি? এক নম্বর, পেয়ার পদ্ধতি দাবি করছি এই কারণেই যে অতীতে যে দেখা যাচ্ছে যে 2014, 2018 এবং 2024 সাল যে নির্বাচন হয়েছে, এই নির্বাচন জাতির সাথে তামাশা করা হয়েছে। 2014 সালে বিনা ভোটে তারা এমপি হয়ে গেছে, এটা তো নির্বাচন বলা যায় না। আবার 2018 সালে আমিও তো প্রার্থী ছিলাম, জোটের প্রার্থী ছিলাম, আমার প্রতীক ছিল হলো ধানের শীষ। আমাকে 2 মাস আগে গ্রেফতার করা হতো, 6 মাস জেলখানায় ছিলাম। সেই নির্বাচন কি কোথায় শোনা যাচ্ছে, সেই নির্বাচন দিনের ভোট কিন্তু রাত্রে হয়ে গেছে, সেটাও নির্বাচন বলা যায় না। 2024 সালে ডামি নির্বাচন, তার মানে আওয়ামী লীগের 2 জন প্রার্থী মিলে নির্বাচন করেছে, ওটাকে নির্বাচন বলা যায় না। এখন এই পদ্ধতিতে যদি কোনো দল, কোনো জোট যদি নির্বাচন করতে চায়, তাহলেই আমরা বিগত দিনের সেই দৃশ্যগুলো দেখতে পাবো, সেটা নির্বাচন বলা যাবে না। তাহলে জনগণের আশা কিন্তু পূরণ হবে না। ভোট কেন্দ্র দখল করা, ব্যালট বাক্সে ছিনতাই করা, পেশি শক্তি ব্যবহার করা, কালো টাকা ব্যবহার করা, নিজেরা ক্ষমতা যাওয়ার জন্য যা কিছু করার দরকার সেটা যদি করে, তাহলে গণ অভ্যুত্থান হলো কি জন্য? 2000 ছাত্র জনতা রক্ত কি জন্য দিল? এখনো 40,000 আহত ছাত্র জনতা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কেন এটা হলো? তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সংগ্রাম করেছে, তাদের উদ্দেশ্য ছিল যে বৈষম্যহীন একটি বাংলাদেশ আমরা চাই, কি বলেন ঠিক কিনা? সেই বৈষম্যহীন যদি বাংলাদেশ না পাওয়া যায়, নতুন বাংলাদেশে যদি আমরা না পাই, তাহলে তাদের রক্ত দেওয়াটাই বিফলে যাবে। অতএব এই চিন্তাটা যারা করেন, আমি তাদেরকে অনুরোধ করব, আহ্বান করব, আপনারা ওর থেকে ফিরে আসুন। আর সরকারকে বলবো যে আইনের ভিত্তি দেওয়া, পেয়ার পদ্ধতি হওয়া, এটা যদি জনগণ গণভোটের মাধ্যমে যদি না বলে, আমরা মেনে নিলাম, আর হ্যাঁ হলে সেটার উপর ভিত্তি করে আপনার জাতীয় নির্বাচন হবে, আমাদের তো কোনো নেই। কিন্তু জনগণ, আমরা যেটা চাচ্ছি, জনগণ এটা চাচ্ছে কিনা, এইটা আমাদের করা দরকার বলে আমরা মনে করে প্রস্তাব দিয়ে রাখছি। এখনো মনে করছে যে বরফ কিছুটা গলতে শুরু করছে। তার অর্থ হলেই যে নির্বাচন কমিশন বলেছেন যে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন করা সম্ভব নয়। তাহলে বোঝা যাচ্ছে যে একটু তাদের চিন্তা আসছে। আশা করি এই চিন্তার শেষ নামবে এবং জনগণের প্রত্যাশা পূরণ হবে, কি বলেন ঠিক কিনা? এই পাঠ শেষ। এরপর আমি আপনাদেরকে বলবো যে আগামী জাতীয় সংসদ নির্বাচন যেটা মানে হতে যাচ্ছে 2026 সালে ফেব্রুয়ারিতে, এই প্রস্তাবটা কিন্তু বাংলাদেশের জামাত ইসলামী ছিল এবং প্রধান উপদেষ্টার সাথে কথা বলে এই প্রস্তাবটা কিন্তু দেয়া হয়েছিল। কারণ মুসলমানদের একটা বছরে 1 মাস ধরে মাহে রমজানের রোজা রাখতে হয়, এই রোজার আগেই এই নির্বাচনের কাজটা করে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে বলা হয়েছিল। উনি এটা মাথায় রেখেছেন। পরবর্তী পর্যায়ে তিনি যে নির্বাচনের টাইম লাইন ঘোষণা করেছেন, সেখানে কিন্তু বলেছেন যে 2026 সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে। নির্বাচন হতেই হবে, 3টি কারণে হতে হবে। একটি কারণ হলো, দীর্ঘ সময় যদি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করে, তাহলে কিন্তু রাজনৈতিক সংকট দেখা দিতে পারে, যেটা আমরা লক্ষ্য করছি। দ্বিতীয় হলো, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি আসতে পারে। 3 নম্বর হলো, দেশের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, যে কোনো কারণে হোক না কেন, যে কোনো কর্নাতে হোক না কেন। হয়েছে ইতিমধ্যে, দেখছেন আপনার, হয়েছে, একটি বছর কিন্তু এই ধরনের হয়েছে। অতএব এই 3টি কারণ যাতে সংগঠিত না হয়, সেই জন্য জাতীয় নির্বাচন অনিবার্য।
কি বলেন আপনারা? আপনারা কি জাতীয় নির্বাচন চান? চাই। অতএব জাতীয় নির্বাচন হতে হবে। আমরা মনে করি জাতীয় নির্বাচনের ব্যাপারে বাংলাদেশের জনগণ তিনটি মূলনীতি ঠিক করেছে। একটি হলো আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। আরেকটি হলো যে দেশ স্বাধীনতার পর তিনটি দল রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, একটি দলকে দেখতে চাই যে দলের মধ্যে সততা আছে, যে দলের মধ্যে রাষ্ট্র পরিচালনা করার মতন যোগ্যতা আছে, নিঃস্বার্থভাবে যারা জনগণের সাথে মিলেমিশে কাজ করে যাচ্ছে, যাদের ব্যাপারে কোনো কথা নেই, সে দলটি হলো বাংলাদেশ জামাত ইসলামী। কথা কি ঠিক আছে? ঠিক। তাহলে তিনটি দলকে প্রত্যাখ্যান করে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যে জরিপ হয়েছে, সেই জরিপে বোঝা যাচ্ছে যে জামাত ইসলামী এগিয়ে আছে। তার একটা প্রমাণ দেই। আমাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 4টি ইউনিভার্সিটিতে তারা নির্বাচন করছে। 4টি ইউনিভার্সিটিতে নির্বাচন করে তারা কিন্তু নিরঙ্কুশ বিজয় লাভ করছে। আর এই 4টি ইউনিভার্সিটির হাজার হাজার ছাত্র কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো ইউনিভার্সিটি নির্বাচনে এটা প্রমাণ করে যে জামাত ইসলামী যে ছাত্র সংগঠন, তারা যদি এই নিরঙ্কুশ বিজয় অর্জন করতে পারে, তাহলে জাতীয় নির্বাচন জামাত ইসলামী বিজয় লাভ করতে পারে। কি বলেন, ঠিক কিনা? অতএব সবকিছু মিলে একটা ষড়যন্ত্র গন্ধ বোঝা যাচ্ছে। এই ষড়যন্ত্র যাতে না হয়, জনগণকে অবশ্যই সজাগ এবং সচেতন থাকতে হবে। আমরা ষড়যন্ত্র না করে আসুন, আমাদের নেতা তো বলেছেন আমরা আলোচনা করেই আমরা এর সমাধান করতে চাই। এরপরে যে কথাটা আমি বলবো, আপনাদের ব্যাপারে যারা এখানে হিন্দু সম্প্রদায়ের ভাইরা আছেন তাদের ব্যাপারে কথা বলতে চাই। আমাদের নেতা ডাক্তার শফিক রহমান সাহেব পরিষ্কার বলে দিয়েছেন যে সংখ্যা লঘু এবং সংখ্যা গুরু বলতে কোনো শব্দ থাকবে না। কারণ হলো এই সংখ্যা লঘু বলে অতীতের ইতিহাসে আমরা দেখেছি, যখন সরকার পরিবর্তন হয় তখন তাদের উপরে হামলা হয়, জ্বালাও পোড়াও হয়, বাড়ি ঘরে থাকতে দেয় না, দখলদারি হয়। এটা কারা করেছে এটা আপনাদের অজানা কিছু না। আমরা এখনো বলছি, আগেও বলেছি যে যারা হামলা করেছে এটা তদন্ত কমিটি গঠন হয়েছে, কিন্তু তদন্ত কমিটির রিপোর্ট আজও পর্যন্ত পেশ করা হয়নি। হলেই বোঝা যাবে যে কারা করেছে। আর কোনো একটু দুর্ঘটনা হলেও জামাত শিবির করছে, কিন্তু জামাত শিবিরের নেতা এবং কর্মীরা আমরাই ট্রেনিং দেই, আমরা প্রশিক্ষণ দেই। তারা মিথ্যা কথা বলে না, অন্যায়ভাবে কারোর উপরে হামলা করে না, সন্ত্রাস করে না, চাঁদাবাজি করে না, ধর্ষণ করে না। এই রেকর্ড কিন্তু জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের নেতা এবং কর্মীদের আছে। কি বলেন, ঠিক কিনা? অতএব এই দোষী আমাদেরকে করা যাচ্ছে না। তাহলে কারা করেছে? অতএব এই সুবিধাবাদী, এই সন্ত্রাসী অথবা কোন দলের ছত্র ছায় বিগত সময় কিন্তু আপনাদের উপরে হামলা করেছে, অগ্নিসংযোগ করেছে, লুটপাট করেছে, এটা কিন্তু প্রমাণিত। অতএব আরেকটি কাজ তারা করেছে, সেটা হলো যে হিন্দু মানে হলো নৌকা। আপনাদেরকে রাজনৈতিকভাবে আপনাদেরকে ব্যবহার করা হয়েছে। অতএব অনেকেই, আমি তো হাজার হাজার আপনাদের সম্প্রদায়ের ভাই বোনদের সাথে আমি কথা বলেছি, শুভেচ্ছা বিনিময় করেছি, মত বিনিময় করেছি। তাদের পরিষ্কার বক্তব্য হলো হিন্দু মানে নৌকা নয়। এবার আমরা প্রমাণ করব হিন্দু মানে হলো দাড়িপাল্লা। কি বলেন, ঠিক না? অতএব আমাদেরকে বুঝে নিতে হবে যে হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, ওনারা আর ব্যবহৃত হবেন না। যদিও ভারপ্রাপ্ত হেডমাস্টার সাহেব বলেছেন যে আমাদেরকে ব্যবহার করা হয়েছে,
আমরা আর ব্যবহৃত হব না, ব্যবহৃত হব না। ডুমুরিয়া হিন্দুদের একটা সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে একজন ভদ্র মহিলা পরিষ্কার বলে দিয়েছে যে আগে বলা হতো হিন্দু মানে হলো নৌকা, আর এবারে আমরা এখন বলছি হিন্দু মানে হলো দাঁড়িপাল্লা। অতএব দাঁড়িপাল্লার ব্যাপারে আপনাদের যে উৎসাহ, আগ্রহ, উদ্দীপনা যেটা লক্ষ্য করেছি, কোনো রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা নয়, বরং এই জামাত ইসলামীর যারা প্রার্থী আছে তারা সৎ, তারা যোগ্য, কি বলেন ঠিক কিনা, এইটা দেখা। কোনো রাজনৈতিক দল বড় কথা নয়, বড় কথা হলো দেশটা যাদের হাতে নিরাপদ হবে, যারা দুর্নীতি করবে না, যারা স্বজনপ্রীতি করবে না, যাদের হাতে এদেশের মা বোনেরা নিরাপদ থাকবে, এদেশের জনগণ নিরাপদ থাকবে, যাদের হাতে অর্থ আসার পর 1 টাকাও তারা পকেটে ভরবে না, বরং জনগণের স্বার্থে সেই কাজগুলো করবে। এইটুকুর জন্য মনে হয় বাংলাদেশ জনগণ ধর্ম বর্ণ নির্বিশেষে জনগণ উন্মুখ হয়ে আছে যে ভোটটা আসলে আমরা সৎ লোকের পক্ষে আমরা ভোট দেব, কি বলেন ঠিক কিনা। অতএব এটা আপনারা জানেন, বোঝেন, সেইভাবে আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে, পরিচিত জন হিসাবে বলতে চাই যে খুলনা এই 6 আসনে একসময় অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেব 1991 সালে এবং 2001 সালে তিনি এমপি হিসাবে নির্বাচিত হয়েছিলেন, তিনি দায়িত্ব পালন করেছেন। আমাদের শ্রদ্ধেয় নেতা ছিলেন, তিনি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণেই 2012 সাল থেকে এই কয়রা পাইকগাছার জনমানুষের কাছে আমাকে বাংলাদেশের জামাত ইসলামী পাঠিয়ে দিয়েছে জনসেবা করার জন্য, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে। আমরা আশা করি আপনারা যারা এখানে বসে আছেন, আগামী দিনগুলোতে যে যখন ভোট আসবে তখন আপনাদের কাছে তো একটা দাঁড়িপাল্লার ভোট তো আমি চাইতে পারি নাকি? সবাই রাজি আছেন তো? তো আপনার ধন্যবাদ জানাই এবং পরিশেষে এই কথা বলতে চাই, আমার ভাবনাটা কি, গতকালকে আমি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছি যে আমি নির্বাচিত হলে এই জনপথে মানুষদেরকে কি দিতে চাই সে ব্যাপারে আমি বলেছি। প্রথম কথা হলো যে এদেশের এই এলাকার মানুষ, কয়রা পাইকগাছার মানুষ প্রতি বছরে প্রাকৃতিক দুর্যোগে বেড়িবাঁধ ভেঙে যে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়, জলোচ্ছ্বাস হয়, ঘরবাড়ি নষ্ট হয়ে যায়, গবাদি পশুগুলো ভেসে মারা যায়, তারপরে মাছগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য আমি অলরেডি কথা বলেছি, আপনারা দেখেছেন যে কয়রা এবং পাইকগাছার এরিয়ার মধ্যে প্রায় 200 কিলোমিটার মতন বেড়িবাঁধ নির্মাণ করা লাগবে। সেগুলো অলরেডি কাজ শুরু হয়েছে এবং কাজগুলো চলমান। এই জন্য আমার নির্বাচনী ইশতেহারে বলেছি টেকসই বেড়িবাঁধের কোনো বিকল্প নাই। আমরা ছোটবেলা দেখতাম মাথা উঁচু করে দেখতে হলো কত উঁচু অবদা, তাই না? অবদা সেগুলো মানে নষ্ট হতে এখন মাটির সমান হয়ে গেছে। যে এইটাই আমাদের প্রথম দাবি থাকবে যে বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। দ্বিতীয় কথা হলো আমাদের রাস্তাঘাটের ব্যাপারে আল্লাহ তাআলার ইচ্ছা নির্বাচিত হয়ে গেলে এরকম পরামর্শ সভা করব, কোথায় কি করা যায়। তার মধ্যে আমার চিন্তাটা বলি, যে সমস্ত রাস্তাগুলো কাঁচা আছে ওইদিকে আগে প্রথমে নজর দিতে হবে। কারণ কেউ পিচ রাস্তা চলবে, কেউ ইটের রাস্তা চলবে, আর কেউ কাঁচা রাস্তা চলবে, এটা কখনো হতে পারে না। এই জন্য প্রথম আমার চিন্তা থাকবে কাঁচা রাস্তা যতগুলো আছে কয়রা পাইকগাছায় সবগুলো ইট বিছাই দেওয়া হবে, যত বরাদ্দ ওইগুলাকে করব। আর ইটের রাস্তা যেগুলো আছে এগুলো সংস্কার করে রাস্তা মেরামত করে এটাও চলাচলের উপযোগী করে দেওয়া হবে। পিচের রাস্তা যেগুলো আছে, যেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো সংস্কার করা হবে। এটা আমার মোটামুটি একটা চিন্তা আমি করেছি, তারপর আপনাদের সাথে পরামর্শ করে সেগুলো করব। এরপরে তৃতীয় যে বিষয়টি থাকবে, আমাদের এখানে চিকিৎসার সমস্যাটা অনেক বেশি প্রকট। আমাদের পাইকগাছা একটা হসপিটাল আছে, হসপিটালের উন্নত মানের কোনো চিকিৎসা হচ্ছে না। দেখবেন যে আপনারা কপিলবনিতে একটা হসপিটাল তৈরি হয়েছে, 90% কাজ হয়ে গেছে,
কিন্তু কন্ট্রাক্টর বিগত সময়ে যে কন্ট্রাক্টর যিনি ছিলেন তিনি হস্তান্তর করে নাই। আমি সেদিন যোগাযোগ করলাম, উনি বললেন যে মন্ত্রণালয় আপনাকে কথা বলতে হবে। আমাকে বলছে মন্ত্রণালয় কথা বলতে হবে। তার মানে হলো এটা না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অতএব এটা কিন্তু 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল যেটা করা হয়েছে। আমি যোগাযোগ করব, একটু বিজি থাকার কারণে কথা বলতে পারেন, আমি যোগাযোগ করব। আশা করা যায় যোগাযোগের মাধ্যমে একটা রেজাল্ট পাওয়া যাবে। এবং আমার প্রতিশ্রুতির মধ্যে থাকবে যে এখানে 100 মানে পাইকগাছায় 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং কয়রাও 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করার পরিকল্পনা আমার আছে। পাশাপাশি আমি বেসরকারিভাবে 2টি রাষ্ট্রের সাথে যোগাযোগ চলছে এবং প্রত্যেকটা ইউনিয়নে একটা ক্লিনিক করা হবে, যে ক্লিনিকে 14 জন স্টাফ থাকবে, একজন MBBS ডাক্তার সার্বক্ষণিক থাকবে। এছাড়া আমাদের যে সুপেয় পানির যে অভাব আছে, বিশুদ্ধ পানির আমাদের পাওয়া যায় না, সেগুলোর ব্যাপারে আমরা মাস্টার প্ল্যান করব। ওয়াটার প্ল্যান্ট তৈরি করে কিভাবে সুপেয় পানির ব্যবস্থা করা যায় সেগুলো আমরা করব। কৃষকদের অনেক সমস্যা আছে, ন্যায্য মূল্যে তারা সেই কৃষি পণ্য পাচ্ছে না, সেগুলোর ব্যাপারে আমরা নিশ্চিত করব। তারপরে বিশেষ করে আমাদের যুব চরিত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মাদক দ্রব্য তারা সেবন করছে, এগুলোর ব্যাপারে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে এগুলো আমরা বন্ধ করার চেষ্টা করব। যুব আমার ছেলে আমার ঘরে থাকবে, আমার ছেলে সন্তান আমার সন্তান ভালো হোক, আমার কথা শুনুক, তার চরিত্র ভালো হোক, এটা তো আমরা চাই, তাই না? তাহলে ফেন্সিডিল খেয়ে গাঁজা খেয়ে আমি আসার সাথে সাথে বলছে যে এই এলাকায় আসার সাথে সাথে গাঁজার একটা চক্র নিয়মিত দেখা যায়, তাদের প্রতিবাদ প্রতিরোধ করলে আমাদের উপর হামলা করার চেষ্টা করে, আছে না? আছে। অতএব এটা করতে দেওয়া যাবে না। এরপরে আমার যে চিন্তাটা আছে সেটা হলো এই যে আমরা এই যে 18 মাইল থেকে শুরু করে কয়রা শেষ প্রান্ত পর্যন্ত একটা হাইওয়ে রোড আছে না, রোড আছে, এটা দেখা যায় যে নির্মাণ হয় আবার ভেঙে যায়, নানান ঝামেলা হয়। এবং এবারে বর্ষাকালে মানুষের যে দুর্ভোগ হয়েছে আপনারা যারা গেছেন দেখেছেন। আমি ওই সময় যিনি কন্ট্রাক্টর নিয়েছিলেন তার সাথে আমি ঢাকায় বসেছি, বসার পরে বললো যে ভাই 4000 কোটির উপরে টাকা আপনার বিগত সরকারের কাছে পাবো, তারা বিলও সই করেন, টাকাও দেয়নি। আমি বললাম যে অত কেচ্ছা কাহিনী আমাকে বলার দরকার নেই, রাস্তাটা আপনি সংস্কার করে দিবেন কিনা সেটাকে বলেন। তো বলছে ঠিক আছে, আপনি কয়রা পাইকগাছার লোকদেরকে বলে দেন আমি কাজ শুরু করেছি, আশা করি 2-3 মাসের ভিতরে আমি কাজগুলো সম্পূর্ণ করব। কাজ হচ্ছে না? হচ্ছে, কিন্তু হচ্ছে, দৃশ্যমান কিন্তু হচ্ছে না? হচ্ছে, এগুলো হবে। তো অতএব আপনাদের কোনো আশ্বস্ত করতে চাচ্ছে না বা কোনো প্রতিশ্রুতি আমি দিতে চাচ্ছে না। তো আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আপনাদের রায়ের ভিত্তিতে আমি নির্বাচিত হলে আমার পক্ষ থেকে 3টি কথা পরিষ্কার। একটা হলো 100% আমি চেষ্টা করব, কোনো ত্রুটি হবে না। দ্বিতীয় হলো আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো, আপনাদের পাশে আছে থাকবো এবং সততার সাথে নিষ্ঠার সাথে আমি দায়িত্ব পালন করব। তো এরপর আমি সর্বশেষ হিন্দু সম্প্রদায়ের কিছু কথা আছে, 2টি কথা একেবারে সবার কাছ থেকে আসে। একটা নিরাপত্তা সমস্যা, যেটা আমাদের ভারপ্রাপ্ত হেডমাস্টার সাহেব বললেন, আমি পরিষ্কার বলে দিয়েছি নিরাপত্তার অভাবটা কেন আমরা অনুভব করছি। এটা হলো প্রথম প্রশ্ন। অনুভব করছি এই কারণেই যে কিছু সন্ত্রাসী আছে, বিশৃঙ্খলাকারী আছে, কিছু লোভী মানুষ আছে যারা প্রতিনিয়ত চাঁদা চায়, জমি দখল করে এবং আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে একটা সবসময়ের জন্য কেন দমন করে রাখার মনোভাব তাদের ভিতরে আছে। এক্ষেত্রে আমি বলবো যে যখনই এই সমস্ত সন্ত্রাসী বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী আপনাদের কাছে আসবে, চাঁদা চাবে, চোখ রাঙাবে, ভয় দেবে, ভীত সন্ত্রস্ত করবে, তখন আমাদের মোবাইল নাম্বার আছে আপনাদের কাছে, আমাদের এলাকার নেতা কর্মীরা আছে, তাদেরকে বলবেন আমাদের 10 মিনিট সময় দেবেন, আপনাদের পাশে এসে দাঁড়াবো, আশা করা যায়। দ্বিতীয় কথা হলো আপনাদেরকে আমরা বুকে তুলে নিয়েছি, ভাই হিসাবে আপনাদের গ্রহণ করেছি, এদেশের নাগরিক হিসাবে আপনারা যেভাবে পরিচয় দিয়ে প্রশান্তি বোধ করছেন আমরাও প্রশান্ত বোধ করছি। অতএব
আপনাদের ভিতরে আমাদের মহব্বতটা, ভালোবাসাটা, বন্ধনটা কিন্তু দৃঢ় হয়ে গেছে। অতএব আপনাদের নিরাপত্তার জন্য আমরা যে ভূমিকা রাখব তার মধ্যে প্রধানতম ভূমিকা হবে সন্ত্রাসী আসলে আগে লাঠিটা আমার গায়ে পড়বে, তারপর আপনাদের গায়ে যাবে। ক্লিয়ার? এরপরে কথা হলো, আমরা তো আপনাদের বাসায় থাকবই। আমি ডিআইজি সাহেবকে, এসপি সাহেবকে, ওসি সাহেবদেরকে বলে রাখছি, যারা সন্ত্রাসী তারা কোনো দলের হতে পারে না। আমরা কোনো দলকে দোষ দিব না, ব্যক্তিকে দোষ দিব। যদি দলের ব্যানারে হামলা করে সেটা দলের দায়িত্ব, কিন্তু এ সমস্ত সন্ত্রাসীদেরকে তালিকা তৈরি করতে হবে এবং তাদেরকে গ্রেফতার করতে হবে। আপনাদের উপরে যদি এরকম কোনো অত্যাচার জুলুম করা হয়, মেহেরবানি করে প্রশাসনকে আপনারা জানাবেন। আজকেও আমি সফরে আসার সময় ওসি সাহেবকে আমি কথা বলেছি। অতএব এই বিষয়গুলো নিয়ে আপনারা দুশ্চিন্তা মুক্ত থাকেন, কোনো রকমে হতাশ হবেন না, নিরাশ হবেন না। আমি অনেক জায়গায় বলেছি, পুরুষ মানুষ যারা আছেন তারা জামার বোতাম খুলে নিরিবিলে স্বাচ্ছন্দ্যভাবে স্বাধীনভাবে আপনারা ঘোরাফেরা করবেন, আর ঘরে দরজা খুলে আমাদের মা বোনেরা ভাইরা ঘুমাবেন। যদি কোনো সমস্যা হয় আমি আবারও বলবো, আমাদেরকে জানাবেন, প্রশাসনকে জানাবেন। যৌথ উদ্যোগ নিয়ে এ সমস্ত সন্ত্রাসী এবং চাঁদাবাজি, টেন্ডারবাজিদেরকে এই এলাকায় আমরা তাদের কোনো আস্থানা রাখবো না। আপনারা আমাদের কথা বিশ্বাস করবেন আশা করি। আমাদের এখানে ইউনিয়নের সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, ওয়ার্ডের সভাপতি কই, ওই যে মিজান ভাই আছেন, বাবলু ভাই আছেন, সবাই আছেন, সবাই কম বেশি সবাই চেনেন। আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না। অনেকে বলে যে ভোট কিভাবে দিতে যাব, ইতিমধ্যে কিছু কথা আমাদের কাছে আসছে। নির্ভয়ে আপনারা থাকবেন। তারা মনে করে যে প্রশাসনকে তারা কবজা করবে, আমাদের হাতে কবজা আছে। ক্লিয়ার? আমি গতকালকেও এ সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছি। অতএব কোনো প্রশাসনকে টাকা দিয়ে আপনারা কাজ করে ফেলবেন, ভয় দিয়ে আপনারা ভোট কেন্দ্রে যেতে দেবেন না। এদিন শেষ, কি বলেন? ঠিক না? এদিন শেষ। নির্ভয়ে নিশ্চিন্তে আপনারা থাকবেন, ভোট দিতে যাবেন, দায়িত্ব আমরা গ্রহণ করলাম। আশা করি আপনাদের পাশে থাকার জন্য যেভাবে আমরা আপনাদের সামনে কথা দিলাম, আমাদের কথা এবং কাজের মিল থাকে, কোনোদিন হেরফের হবে না। আশা করি হেরফের হবে না। তা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আপনাদের মাঝে দেখা হবে ইনশাআল্লাহ। এবং দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে আমার কথা এখানে, হ্যাঁ, আপনারা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে আমার কথা শেষ করার আগেই আমি বলতে চাই যে এই কয়রা পাইকগাছার জনমানুষের সাথে আমি মিশে আছি। আমার বাড়ি হলো কয়রা উপজেলা, কয়রা ইউনিয়নে। কয়রা ইউনিয়নে 6টা গ্রাম আছে। কয়রা 1, 2, 3, 4, 5, 6, 6টা হলো একবার নদীর পাশেই আমার বাড়ি, সুন্দরবনের পাশে হলো আমার বাড়ি। এখানে আমার আব্বা আম্মা ইন্তেকাল করেছে, আমার বড় ভাইও ইন্তেকাল করেছে। আমার ছোট ভাইটা অ্যাডভোকেট শাহ আলম, অনেকে চেনেন, খুলনা জজ কোর্টে প্র্যাকটিস করতেছে। আমার 3টা ছেলে, 1টা মেয়ে। বড় ছেলে হলো ইঞ্জিনিয়ার, মেজর ছেলে MBA কমপ্লিট করে সে জব করছে। ছোট ছেলে সে আমাদের ধর্মের যে কোরআন আছে, কোরআন মুখস্থ করে হাফেজে কোরআন হয়েছে এবং সরকারিভাবে স্কলারশিপ নিয়ে মিশরে আল আজহার ইউনিভার্সিটিতে পড়তে গেছে। একটাই মেয়ে, সে তার বিবাহ দিয়েছি, জামাই মেয়ে ঢাকায় থাকে। আমার স্থায়ী ঠিকানা হলো কয়রাতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। অনেক অনেক আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। উনি সর্বশেষ যে পরিচয়টা দিয়েছেন ওনার ব্যক্তিগত, তাহলে আমরা বুঝলাম যে উনি খুলনা 6-এর ভিতরে লোক।